আজকে আমরা দেখব কোনো একটা বিমের সাপোর্ট রিঅ্যাকশন কীভাবে বের করতে হয় এবং তার এসএফডি এবং বিএমডি কীভাবে অঙ্কন করতে হয় সেটা দেখব। তাহলে আমরা দেখি। তো এই একটা ফিগার দেওয়া আছে, একটা বিম, এই বিমের মধ্যে দুইটা সাপোর্ট দেওয়া আছে। এই একটা সাপোর্ট, যদি আমরা মনে করি যে এটা এ সাপোর্ট, এটা বি সাপোর্ট, সি একটা পয়েন্ট, এটা ডি পয়েন্ট। সি পয়েন্ট ডি পয়েন্ট দেওয়ার কারণ কি? সি পয়েন্ট আর ডি পয়েন্টে বোঝাইলাম যে এই সি পয়েন্টে একটা লোড আছে এবং ডি পয়েন্টে একটা লোড আছে। লোডগুলো ডিনোট করলাম আর কি, যে এই পর্যন্ত যেমন সমভাবে বিস্তৃত লোড এ থেকে সি পর্যন্ত, সি থেকে ডি পর্যন্ত কোনো লোড নাই। আবার ডিতে একটা লোড আছে, কি আছে? একটা পিওর মুভমেন্ট আছে। আবার ডি থেকে বিতে কোনো লোড নেই। আবার বিতে একটা কি আছে? সাপোর্ট আছে। আচ্ছা, তা আমরা জানি এই যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটাকে বলা হয় হিঞ্জ সাপোর্ট। কি বলতেছি? এই সাপোর্টটাকে বলা হইতেছে হিঞ্জ সাপোর্ট অথবা রোলার অথবা পিন সাপোর্ট। কি বলতেছি? হিঞ্জ সাপোর্ট অথবা পিন সাপোর্ট। আর এই যে একটা সাপোর্ট আছে, দেখেন চাকা লাগানো, যেহেতু এটা চাকা লাগানো আছে তার মানে এটাকে বলা যাচ্ছে রোলার সাপোর্ট। কি বলতেছি? এটাকে হিঞ্জ বা পিন সাপোর্ট, আর এটা হচ্ছে কি রোলার সাপোর্ট। আচ্ছা, তো এই জিনিসটা এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সবসময় মাথায় রাখবেন, এই হিঞ্জ সাপোর্টে কোনো মুভমেন্ট নিতে পারে না এবং রোলার সাপোর্টেও কোনো মুভমেন্ট নিতে পারে না। কি বলতেছি? হিঞ্জ এবং রোলার সাপোর্ট কোনো মুভমেন্ট নিতে পারে না। কিন্তু হিঞ্জ সাপোর্ট সে ভার্টিক্যালিও বল নিতে পারে এবং হরিজেন্টালিও বল নিতে পারে। কি বলতেছি? ভার্টিক্যালিও একটা রিঅ্যাকশান দেয় আর হরিজেন্টালিও একটা রিঅ্যাকশান দেয়। কিন্তু রোলার সাপোর্ট সে শুধু ভার্টিক্যালি দিলে ভার্টিক্যালি দিবে, হরিজেন্টালি দিলে হরিজেন্টালি দিবে, সে যে কোনো একটা দিকে দিবে। যেমন এই যে চিত্রটা আছে, এই চিত্রতে যদি আমরা দেখি, দেখেন যদি এইদিকে ফোর্স দেই, মানে রিঅ্যাকশানটা দিই, তাহলে সে কি থাকবে বিমটা। কিন্তু যদি এইদিকে ফোর্স কিংবা এইদিকে রিঅ্যাকশান দেওয়া হয়, মানে এদিকে যদি রিঅ্যাকশানটা দেওয়া হয়, তাহলে কিন্তু বিমটা নড়াচড়া করবে, তাই এদিকে রিঅ্যাকশান দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে কি, হিঞ্জ সাপোর্টে সে আর এ বিন্দু যেহেতু, আর এ ওয়াই বরাবরও একটা সে রিঅ্যাকশান দিবে, আর এ এক্স বরাবরও সে একটা রিঅ্যাকশান দিবে। কি বলতেছি? হিঞ্জ সাপোর্টে দুইটা রিঅ্যাকশান দিবে। আর রোলার সাপোর্ট সবসময় কী করবে? সবসময় একটা রিঅ্যাকশান দেবে, এটা ভার্টিক্যালি অবস্থায় রিঅ্যাকশান দিবে। কিন্তু যদি কোনো সময় এভাবে থাকে তাহলে কিন্তু সে হরিজেন্টালি রিঅ্যাকশান দিবে। আচ্ছা, তাই যেহেতু এভাবে আছে তা সে কী দিবে? ভার্টিক্যালি রিঅ্যাকশান দিবে। রিঅ্যাকশান দিলাম আরবি ওয়াই, মানে আরবি ওয়াই পরিমাণ রিঅ্যাকশান দিবে। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন করে বের করব কি, এই আর এ ওয়াই, আর এ এক্স আর আর বি ওয়াই। কারণ কেন? কারণ আমাদের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট আঁকার আগে আমাদের প্রথমেই সাপোর্ট রিঅ্যাকশানগুলো বের করে নিতে হবে। কী বলতেছি? শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট আঁকার আগে আমাদের প্রথমে সাপোর্ট রিঅ্যাকশানগুলো বের করে নিতে হবে। তো সাপোর্ট রিঅ্যাকশানগুলো বের করতে হবে। এখন যে একটা কথা বলছিলাম, হিঞ্জ সাপোর্ট এবং রোলার সাপোর্ট মোমেন্ট নিতে পারে না। কী বলছিলাম? এই সাপোর্টে মোমেন্ট নিতে পারে না, এই সাপোর্টে মোমেন্ট নিতে পারে না। আচ্ছা, তা যেহেতু মোমেন্ট নিতে পারে না, তাহলে আমরা লিখতে পারি যে, মানে এই হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে লিখতে পারি সামেশান এম এ সমান সমান 0। কী বলতেছি? সামেশান এম এ সমান সমান 0, সামেশান এম বি সমান সমান 0। কেন বলতেছি? কারণ ওরা মোমেন্ট নিতে পারে না, এরা সমান সমান 0, মোমেন্ট নাই, মোমেন্ট নিতে পারে না। কিন্তু এর মধ্যে সবচেয়ে ভালো হয় যদি আমরা কল্পনা করি, মানে হিঞ্জ সাপোর্টে মোমেন্ট নিতে পারে না, ঠিক আছে, কিন্তু মোমেন্টটা হিঞ্জ সাপোর্টেই নিয়ে আমরা সাপোর্ট রিঅ্যাকশান বের করব। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে যে আমরা কেন মোমেন্ট নিব, এই জিনিসটাও আসতে পারে যে আমরা কেন মোমেন্ট নিব। এখন দেখেন, আমরা যদি করি এই যে সাপোর্ট রিঅ্যাকশানগুলো আছে বের করতে চাই, তাহলে আমরা যদি লিখি নর্মাল সূত্র যে সামেশান এফ এক্স সমান সমান 0। এফ এক্স 0 হইলে, মানে এফ এক্স 0 কী বোঝাইতেছি?
যে তার হরিজেন্টালি যে বলগুলো আছে এই বলগুলো সমান সমান 0। তো হরিজেন্টালি বলগুলো কয়টা বল আছে এখানে? আবার এই চিহ্নটাতে কী বোঝাইতেছে? মানে ঘড়ির কাঁটা মানে ওই দিকে যদি যায় যে বলগুলো এই দিকে মুভ করা আছে এই বলগুলো পজিটিভ বোঝানো হইতেছে। যেহেতু এখানে দেখেন তো শুধু আর এক্স আছে, এই বিমের মধ্যে আর কোনো বল আছে? শুধু আর এক্সটা আছে হরিজেন্টালি। তাহলে আমরা কী লিখতে পারি? আর এক্স সমান সমান 0। আচ্ছা, এখন আমরা যদি লিখি সামেশান এফ ওয়াই সমান সমান 0 এফ ওয়াই বলতে গেলে কি ভার্টিক্যালি বলগুলো। তো ভার্টিক্যালি বলগুলো যদি আমরা বের করতে চাই, তো ভার্টিক্যালি বলগুলো কোনগুলো? ভার্টিক্যালি বল উপরের দিকে হইতে পারে, নিচের দিকে হইতে পারে। এখন দেখেন একটা জিনিস, এই একটা ভার্টিক্যালি বল আছে যেটা উপরের দিকে কাজ করতেছে, এই একটা ভার্টিক্যালি বল আছে যেটা উপরের দিকে কাজ করতেছে, আর যেটা আমরা চিনি কি সাপোর্ট রিয়াকশান হিসাবে। আর এই একটা লোড আছে নিচের দিকে কাজ করতেছে, এই একটা লোড আছে এটা নিচের দিকে কাজ করতেছে না। কেন? এটা হয়েছে সমভাবে বিস্তৃত একটা লোড নিচের দিকে কাজ করছে, কিন্তু এটা হয়েছে একটা পিওর মোমেন্ট। পিওর মোমেন্ট নিচের দিকে কাজ করে না, এখানে ঘূর্ণন, এখানে মোমেন্ট সৃষ্টি করতেছে। তাই এটা নিচের দিকে কাজ করে না কিংবা উপরের দিকে কাজ করে না, এটা ঘড়ির কাঁটার দিকে করবে কিংবা বিপরীতে করবে। তাই সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে অঙ্কের মধ্যে যখন পিওর মোমেন্ট থাকবে, কোনো বিমের মধ্যে যখন পিওর মোমেন্ট থাকবে তখন পিওর মোমেন্টটা সামেশান এফ ওয়াই যখন করবেন তখন আসবে না। কি বলতেছি? এই পিওর মোমেন্টটা সামেশান এফ এক্স কিংবা এফ ওয়াই যাই করি আসবে না, এবং শেয়ার পুষেও আসবে না। কি বলতেছি এই জিনিসটা একটু নোট করে রাখবেন। মোমেন্ট সামেশান এফ এক্স সামেশান এফ ওয়াই এবং এস এফ ডি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট। এসএফডি বলতে গেলে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন অঙ্কন করবেন তখন এই মানটা আসবে না। কোন মান আসবে না? পিওর মোমেন্ট আসবে না। এই জিনিসটা মাথায় রাখলে ফিগার রাখতে পারবেন কিংবা রিয়াকশন বের করতে পারবেন, নাহলে কিন্তু ভুল হবে। তাহলে এই জিনিসটা মাথায়, তো যেহেতু এটা আসবে না তাহলে এটা কাউন্ট করব না। তাহলে আমরা দেখতেছি কি আর এ ওই মানে উপরের দিকে একটা, যেহেতু উপরের দিকে পজিটিভ কল্পনা করছি তো এটা উপরের দিকে যেহেতু আছে, আর এ ওয়াই একটা ফোর্স উপরের দিকে প্লাস আর বি ওয়াই, এই আর বি ওয়াই উপরের দিকে পজিটিভ। এই লোডটা কি নিচের দিকে কাজ করতেছে না বিমের মধ্যে লোড হিসাবে কাজ করতেছে, মানে মাইনাস। আচ্ছা, এখন মাইনাস এই যে লোডটা আছে, লোডটা কি আছে? সমভাবে আছে। তা সমভাবে আছে কতটুক জায়গায় আছে? 4 মিটার জায়গায় আছে। তো যেহেতু 4 মিটার জায়গায় আছে, আর আমাদের বলে দিছে কি 15 কিলো নিউটন পার মিটার, মানে কি এই জায়গার মধ্যে প্রতি মিটার জায়গার মধ্যে 15 কিলো নিউটন বল কাজ করতেছে। কি বলতেছে? প্রতি মিটার জায়গার মধ্যে 15 নিউটন বল কাজ করতেছে। যেহেতু 15 কিলো নিউটন বল কাজ করতেছে, তা 4 মিটারে কতটুকু কাজ করবে? আমরা মানে এক ঐকিক নিয়ম করছি যে একটা কলার দাম 5 টাকা হলে 10টা কলার দাম কত। তো এটাও কিন্তু সেম, যে 1 মিটারের জন্য 15 নিউটন হলে 15 কিলো নিউটন হলে 4 মিটারের জন্য কত? তাহলে কি আসবে? 15 × 4। তো এখানে তো আর কোনো ফোর্স নাই, সে সমান সমান 0। দেখেন আর এক্সের মান 0 হয়ে গেছে, কিন্তু এই যে একটা ইকুয়েশন এফ ওয়াই, এই এফ ওয়াই যে একটা ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনের মধ্যে মান জানি না, মানে আননোন যে মানগুলো আছে, মান আছে 2টা। তো একটা ইকুয়েশনের মাধ্যমে একটা ইকুয়েশনের মধ্যে কখনো 2টা আননোন থাকলে, কি বলতেছি, একটা ইকুয়েশনে 2টা আননোন থাকলে কখনো এই ইকুয়েশন সলভ করা যায় না। কি বলতেছি? একটা ইকুয়েশনে 2টা আননোন থাকলে, তা যেহেতু একটা ইকুয়েশনে 2টা আননোন, তাহলে সলভ করা যাবে না। তাহলে এই মানগুলো আর কিভাবে বের করব? এই আর কিভাবে বের করব যখন চিন্তা আসবে, তখনই আমাদের মাথায় রাখতে হবে যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট কল্পনা করব। তো কোন জায়গায় কল্পনা করব? তো যে জায়গায় আমরা মোমেন্ট নিতে পারি, তো এই সাপোর্টও মোমেন্ট নিতে পারে না, এই সাপোর্টও মোমেন্ট নিতে পারে না, কিন্তু কল্পনা করলাম যে সামেশান MA0, মানে কি সামেশান
এম এ সমান সমান 0। ধরলাম ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে পজিটিভ, মানে এম এ 0 কল্পনা করছে কারণ সে মোমেন্ট নিতে পারে না। আর কি ধরলাম ঘড়ির কাঁটার দিকে পজিটিভ, মানে কি এই যে মানগুলো আছে এই মানগুলো যেগুলো ঘড়ির কাঁটার দিকে ঘুরে, কি ঘড়ির কাঁটার দিকে ঘুরে এই বিন্দুতে আসবে, কারণ যেহেতু মোমেন্ট আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যেই বিন্দুতে মোমেন্ট নিব, কি বলতেছি যেই বিন্দুতে মোমেন্ট নিব এই বিন্দুতে বাকি যত বলেই থাকুক, একটা বিমের মধ্যে বাকি যত বলেই থাকুক বাকি বলগুলা এই বিন্দুতে আসতে হবে। কিভাবে? সে ঘড়ির কাঁটার দিকে ঘুরে আসবে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসবে। কি বলতেছি যেই বিন্দুতে মোমেন্ট নেব, আমি যদি সি বিন্দুতে মোমেন্ট নেই তাহলে বিমের যে বাকি বলগুলো আছে এই বলগুলো সি বিন্দুতে আসতে হবে। কিভাবে আসতে হবে? মোমেন্ট সৃষ্টি করে আসতে হবে। আর মোমেন্ট সৃষ্টি করতে গেলে কি জানি আমরা, সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেও আসতে পারে, সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেও আসতে পারে। আচ্ছা, যেহেতু এ বিন্দুতে মোমেন্ট নিতেছি তা কল্পনা করলাম যে ঘড়ির কাঁটার দিকে পজিটিভ, তার মানে কি যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তাহলে হবে কি নেগেটিভ। আচ্ছা, তো এখন যদি হয় তো যেহেতু আমি এই বিন্দুতে মোমেন্ট কল্পনা করছি তার মানে এই দুই ফোর্স আর আসবে না। কেন? কারণ আমরা জানি কি মোমেন্ট সমান সমান বল ইন্টু লম্ব দূরত্ব। কি জানি? মোমেন্ট সমান সমান বল ইন্টু লম্ব দূরত্ব। তো যেহেতু এই বিন্দুতে আমরা মোমেন্ট নিতেছি তাহলে এই দুই বলের জন্য কিন্তু আর লম্ব দূরত্ব থাকে না, তাই আমরা এই দুই বল আসবে না। আচ্ছা, তো এই বলগুলো আসবে, এটা আসবে, এটা আসবে। এখন একটা জিনিস, এই পিওর মোমেন্ট কিন্তু মোমেন্টের সময় আবার আসবে। কি বলছিলাম, একটা নোট দিয়েছিলাম আপনাদের, যে নোটটা ছিল এফএক্স, এফওয়াই এবং এসএফডি অঙ্কন করার সময় পিওর মোমেন্ট আসবে না, কিন্তু মোমেন্টের সময়, কি বলতেছি, মোমেন্টের সময় এবং বিএমডি বেন্ডিং মোমেন্ট অঙ্কন করার সময়, বিএমডি মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার সময় পিওর মোমেন্ট আসবে। কি এই জিনিসটা মাথায় রাখতে হবে যে পিওর মোমেন্ট নেওয়ার সময় এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার সময় আসবে। এখন যদি আমরা মোমেন্ট, তাহলে এই বলটা আসবে, এই বলটা কিভাবে আসবে? যেহেতু এই বলটা সমভাবে বিস্তৃত কিংবা একটা আয়তাকৃতি লোডের মতনই, সমভাবে যেহেতু এভাবে আঁকা যায় আবার আয়তাকারভাবে আঁকা যায়, তো সমভাবে যেহেতু বিস্তৃত এটা, তাহলে ওর লোডটা মূলত ওর মিড পয়েন্টে কাজ করবে, কারণ যেহেতু সমানভাবে আছে, এদিকে ওর যতটুকু এদিকে ততটুকু যেহেতু আছে, তার মানে ওর লোডটা কোথায় কাজ করবে? এই টোটাল লোডের মিড পয়েন্টে কাজ করবে। টোটাল লোডের মিড পয়েন্টে যখন কাজ করবে তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে মিড পয়েন্টে কাজ করার সময় কিন্তু যে মিড যে বলটা আছে এই বলটা কিন্তু আর এই 15 থাকবে না। তখন কত হবে? তখন হয়ে যাবে 15 ইন্টু তার যে ডিস্টেন্স, মানে যতটুকু ডিস্টেন্স বরাবর সে কাজ করতেছে, তাই 15 ইন্টু কতটুকু ডিস্টেন্সে কাজ করতেছে, এখানে 4 মিটার, মানে কি 60 কিলোনিউটন। তো 60 কিলোনিউটন বল কাজ করতেছে তার মিড পয়েন্টে। এটা জাস্ট খালি রিয়াকশান বের করার জন্য, কিন্তু এটা কিন্তু এসএফডি বিএমডির সময় এভাবে করতে পারবো না। জাস্ট সাপোর্ট রিয়াকশান বের করার জন্য এটা আমরা কী করলাম, যে মিড পয়েন্টে মনে কাজ করতেছে ধরলাম, কারণ এটা মিড পয়েন্টে কাজই করবে। তো এখানে যেহেতু মিড পয়েন্টে কাজ করতেছে কত, 60 কিলোনিউটন। তা আমরা জানি এই বলটা কি এভাবে ঘুরে আসবে না এই বিন্দুতে, তো যেহেতু এইভাবে ঘুরে আসবে এই এ বিন্দুতে, তার মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাই ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে মোমেন্ট আমরা কি জানি, এটা ক্লকওয়াইজ মোমেন্ট, আর কি এটা পজিটিভ, তার মানে কি 60 ইন্টু, কারণ আমরা তো নিতেছি মোমেন্ট, আমরা কি বের করতেছি, মোমেন্ট বের করতেছি। যেহেতু আমরা মোমেন্ট বের করতেছি, আমরা নিছি কি মোমেন্ট, কি জানি, বল ইন্টু লম্ব দূরত্ব। কি জানতেছি আমরা, মোমেন্ট বল ইন্টু লম্ব দূরত্ব। তো এখানে বল নিছি, লম্ব দূরত্ব নেই নাই, তাই লম্ব দূরত্বটা কতটুকু হবে,
তো দেখেন তো, যেহেতু কল্পনা করছি এই লুটটা মিড পয়েন্টে কাজ করতেছে, যেহেতু আমরা জানি যে আয়তাকারী লুট মিড পয়েন্টে কাজ করতেছে, তাহলে কি আমার লম্ব দূরত্ব কতটুকু হবে? এতটুকু তার লম্ব দূরত্ব হবে। তা যেহেতু এটা তার লম্ব দূরত্ব হবে, তাহলে কি মিড পয়েন্ট বলতে গেলে কি বোঝাইতেছি যে এই দিক দিয়ে 2 মিটার, এই দিক দিয়ে 2 মিটার। কেন? সে যেহেতু 4 মিটারে কাজ করতেছে, তার মিড পয়েন্ট কি এই দিক থেকেও 2 মিটার হবে, এদিক থেকেও কি 2 মিটার হবে। তাহলে ডিস্টেন্সটা কতটুকু আসবে? এই লম্ব দূরত্ব 2, তাহলে 2। এখন এইটা আসছে, আর কোনো বল নাই এছাড়া এই বলটা আছে। এই বলটা কি আছে? এই বলটাতে সরাসরি একটা পিওর মুভমেন্ট। ওর জন্য পিওর মুভমেন্টের ক্ষেত্রে দেখেন 10 কিলো নিউটন মিটার, মানে 10 কিলো নিউটন মিটার দেওয়া আছে মুভমেন্ট। তার ক্ষেত্রে দূরত্ব আসবে না, শুধু খালি এই মুভমেন্টটা আসবে। তো এই মুভমেন্টটা কতটুকু? 10। যেহেতু এই মুভমেন্টটা 10 আছে আর ঘুরতেছে কোন দিকে, এই চিহ্নটা কি বোঝাইতেছে? চিহ্নটা বোঝাইতেছে যে সে ঘুরতেছে ঘড়ির কাঁটার দিকে, তার মানে পজিটিভ 10। ঠিক আছে, পজিটিভ 10। আচ্ছা, এখন দেখেন এই বলগুলা শেষ। এখন আর কি বল আছে? কিন্তু নাই। কিন্তু দেখেন এই সাপোর্ট রিয়াকশানটা কি এখানে মোমেন্ট সৃষ্টি করবেন একটা। তো এই সাপোর্ট রিয়াকশানও তো এই জায়গায় আসবে। আচ্ছা, যেহেতু সাপোর্ট রিয়াকশানটা এই জায়গায় আসবে, তো সাপোর্ট রিয়াকশানটা চিহ্নটা কীভাবে দেওয়া আছে? উপরের দিকে চিহ্নটা দেওয়া আছে। তাহলে যেহেতু উপরের দিকে চিহ্নটা দেওয়া আছে, তাহলে সাপোর্টটা মানে এই সাপোর্ট রিয়াকশানটা এই জায়গায় আসতে গেলে কীভাবে আসবে? তাহলে সে এইভাবে আসতে হবে। কীভাবে আসতে হবে? সে কিন্তু এইভাবে ঘুরে আসতে হবে, কারণ সে কিন্তু এইভাবে ঘুরে আসতে পারবে না। সে কিন্তু এই জায়গা থেকে এইভাবে ঘুরে আসতে হবে। তা যেহেতু এই জায়গা থেকে এইভাবে ঘুরে আসতে হবে, কি বলতেছি? যেহেতু এই জায়গা থেকে এইভাবে ঘুরে আসতে হবে, তার মানে সে ঘুরতেছে কি ঘড়ির কাঁটার বিপরীতে। তা যেহেতু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে, তার মানে কি আমরা জানি কি মাইনাস। আচ্ছা, কতটুকু ঘুরতেছে? আর বি ওয়াই বল, তা আর বি ওয়াই বল। কিন্তু আমরা তো বল হইলেই হবে না, যেহেতু এখানে মোমেন্ট, তার মানে কি বল ইন্টু লম্ব দূরত্ব। তা এই বলের জন্য লম্ব দূরত্ব কতটুকু? এই বলের জন্য লম্ব দূরত্ব হইল এই টোটাল লম্ব দূরত্ব হলো তার, কারণ সে এই টোটাল পর্যন্ত ঘুরে আসতে হবে। তো যেহেতু এই টোটাল পর্যন্ত ঘুরে আসতে হবে, তো দূরত্ব কত এখানে? 4 আর 5 9, 9 আর 1 10 ইন্টু 10 সমান 0। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আর বি ওয়াই, তো ক্যালকুলেশন করে পাবেন 13 কিলোনিউটন। ঠিক আছে, তাহলে আমরা কত পাইলাম? আর বি ওয়াই 13 কিলোনিউটন। তো 13 কিলোমিটার বের হলো। এখন দেখেন এই আরবিওটা কেন মোমেন্ট নিয়ে বের করলাম? এই আরবিও এর মানটা যদি এখানে বসাইতে পারি, তাহলে কি আরবি এ পাবো না? এটার জন্যই মোমেন্ট নিতে হয়। কি বলতেছি? এটার জন্যই আমাদের মোমেন্ট নিতে হবে। এই জিনিসটাই মাথায় রাখতে হবে যে কেন আমাদের মোমেন্ট নিতে হবে। ঠিক আছে, তাহলে আরবিও পেলাম। আরবিও এর মানটা যদি আমরা কোনো ক্রমে যদি এটাকে দিই 1 নং সমীকরণ, তাহলে 1 নং সমীকরণ যদি বসাই, তাহলে কি পাবো? আরবি এ ওয়াই পাবো না? আরবি এ ওয়াই কত হবে? এখানে 13 যদি বসাই, এটা কত আছে? 4 পনেরো 60। তো এটা 13 থেকে 60 মাইনাস করলে কত থাকবে? 13 থেকে 60 মাইনাস করলে 47 থাকবে, তার মানে 47 কিলোনিউটন। এটা কেন পজিটিভ হয়েছে? এটা এদিকে ছিল, যদি আমরা দেখাই 60 সমান সমান 0 আর এ ওয়াই মাইনাস 47 সমান সমান 0, সুতরাং কি আর এ ওয়াই সমান সমান, এটা যেহেতু মাইনাস ছিল এটা এদিকে এসে পজিটিভ। তাহলে আমরা দেখলাম কি কোনো একটা বিমের সাপোর্ট রিয়াকশন কীভাবে বের করতে হয় সেটা দেখলাম। এখন আমরা এসএফডি এবং বিএমডি অঙ্কন দেখব। যেহেতু আমরা সাপোর্ট রিয়াকশন বের করে নিয়েছি, মানে কি এই অঙ্কের জন্য সাপোর্ট রিয়াকশন বের করে নিয়েছি। সাপোর্ট রিয়াকশনগুলো কেন বের করছি? এই এসএফডি বিএমডি অঙ্কন করার জন্যই। তাই আমরা সাপোর্ট রিয়াকশন যেহেতু এভাবে ক্যালকুলেশন করে বের করেছি, এখন আমরা মুছে দিয়ে শুধু সাপোর্ট রিয়াকশানের মানগুলো রাখবো। কী বলতেছি? এগুলো কেটে দিয়ে আমরা সাপোর্ট রিয়াকশানের মানগুলো রাখবো। আমরা
সাপোর্ট রিয়াকশন কত পাইছি, আর এ ওয়াই পাইছি আমরা 47 কিলোনিউটন, আর বি ওয়াই পাইছি আমরা 13 কিলোনিউটন। এখন দেখেন যে আমরা ক্যালকুলেশন করলাম, এখান থেকে সাপোর্ট রিয়াকশন বের করলাম, বের করার পরে কী পাইছি, উভয়ের মানই পজিটিভ পাইছি। যেহেতু উভয়ের মানই পজিটিভ পাইছি, তার মানে আমার মানগুলা কি করবে, মানগুলা এই যে একটা রেফারেন্স লাইন টানছি। এখন একটা জিনিস মাঝে বলে আর কি, যে আমরা যখন শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব, মানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করব এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব, তখন একটা রেফারেন্স অ্যাক্সিস আঁকতে হবে। কেন আঁকতে হবে? কারণ রেফারেন্স অ্যাক্সিসের সাপেক্ষেই আমরা বুঝবো যে এই বিমের মধ্যে কোন জায়গায় শেয়ার ফোর্সটা পজিটিভ, কোন জায়গায় শেয়ার ফোর্সটা নেগেটিভ, কোন জায়গায় বেন্ডিং মোমেন্টটা পজিটিভ, কোন জায়গায় বেন্ডিং মোমেন্টটা নেগেটিভ, সেটা আমরা বুঝবো। এটা জন্য একটা রেফারেন্স লাইন অঙ্কন করবো, তো রেফারেন্স লাইন। আর যেহেতু রিয়াকশানের মান কী বলতেছি, যেহেতু রিয়াকশানের উভয়ের মানেই পজিটিভ আসছে, তার মানে এই রেফারেন্স লাইনের উপরে কাজ করবে। আচ্ছা, এখন কীভাবে কাজ করবে সেটা দেখব। এখন একটা জিনিস আছে, আমরা আগের একটা ভিডিও ছিল যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট কীভাবে অঙ্কন করতে হয়, কিংবা কোন সময় কোন রেখাগুলো অঙ্কন করতে হয়, সেটা আমরা দেখছি, একটা টিউটোরিয়াল আছে, দেখবেন। তো সেটা ছিল যে যখন কেন্দ্রীভূত লোড থাকবে, কি বলতেছি, যখন কোনো একটা বিমের মধ্যে কেন্দ্রীভূত লোড থাকবে, তখন সেই বিমের মধ্যে যখন শেয়ার ফোর্স অঙ্কন করব, তখন সেই জায়গার মধ্যে সেটা একটা উলম্ব রেখা হবে। কি বলতেছি, কেন্দ্রীভূত লোড কাজ করলে সেটা উলম্ব রেখা হবে। এখন দেখেন, এটাও তো একটা কেন্দ্রীভূত লোড, কারণ যেহেতু উপরের দিকে কাজ করতেছে, কিন্তু কেন্দ্রীভূত তো রিয়াকশন কাজ করো, কিন্তু কেন্দ্রীভূত একটা পয়েন্ট আকারে আছে। যেহেতু উপরের দিকে আছে, তার মানে যখন কেন্দ্রীভূত লোড থাকবে, এই যে সাপোর্ট কিংবা এখানে আরও কেন্দ্রীভূত লোড থাকতে পারতো, থাকবে, তখন আমরা কি করব, উলম্ব রেখা টানবো। এখন উলম্ব রেখাটা এই রেফারেন্স লাইনের উপরে হবে না নিচে হবে, সেটা আমরা ক্যালকুলেশন করে দেখতে হবে। আচ্ছা, তা কত, এখন দেখি আর এ ওই কী বলতেছি, এই আর এ ওই যেটা আছে 47 কিলোনিউটন, এই 47 কিলোনিউটনটা কী আছে, পজিটিভ। তার মানে এখানে যে উলম্ব রেখাটা হবে সেটা রেফারেন্স লাইনের উপরে হবে। তার মানে কীভাবে হবে, এই একটা উলম্ব রেখা হবে। কল্পনা করলাম যে এই রেখাটা কত, 47 কিলোনিউটন মান এটার ক্ষেত্রে। আচ্ছা, তো এই জায়গায় শেষ। তো এই জায়গায় যেহেতু অঙ্কন করে নিয়েছি, এখন আমার দরকার কি, এখন দরকার হলো যেহেতু এখানে একটা লোড আছে, কারণ আপনারা জিনিস মাথায় রাখবেন, যেমন এই যে জিনিসটা এভাবে রাখছেন একটা বিমের উপরে, কিন্তু যেহেতু এটার উপরে একটা লোড আপনি দিতেছেন, তখন বিমটা কী করবে, এভাবে বাঁকতে চেষ্টা করবে না, তো বিমটা এভাবে বাঁকার চেষ্টা করবে। তাহলে এই লোডের জন্য কিন্তু যে শেয়ার ফোর্সটা অঙ্কন হবে, শেয়ার ফোর্সটা বাঁকার চেষ্টা করবে। কতটুকু বাঁকবে সেটা আমরা দেখব। এক আরেকটা জিনিস হলো, আমরা জানি যে যখন কোনো একটা শেয়ার ফোর্সের চিত্র অঙ্কন করতে যাই, তখন যদি কোনো একটা স্থানে, কি মাথায় রাখবেন, তখন যদি কোনো একটা স্থানে সমভাবে বিস্তৃত লোড থাকে, কি বলতেছি, এই সমভাবে বিস্তৃত লোড থাকে, তাহলে শেয়ার ফোর্সের ক্ষেত্রে তার জন্য হেলানো সরল রেখা হয়। কি বলতেছি, এটা যদি থাকে তাহলে শেয়ার ফোর্সের মধ্যে হেলানো সরল রেখা হবে, এভাবে হবে কিংবা এভাবে হইতে পারে, এটা পজিশন অনুযায়ী। আচ্ছা, আমরা দেখি। এখন দেখেন এখানে 47, তো এখানে এই লোডটা না থাকলে এই 47 এভাবে কাজ করতো, কিন্তু যেহেতু লোড আছে, তার মানে 47টা এভাবে কাজ করবে না, সে কী করবে, এভাবে হেলে যাবে নিচের দিকে। কতটুকু হালবে আমরা দেখব। এখানে কত আছে, 47টা কি পজিটিভ, আর যেহেতু এই মানটা নিচের দিকে কাজ করতেছে, কতটুকু কাজ করতেছে, এখানে 15 কিলোনিউটন পার মিটার, কিন্তু আমাদের কতটুকু জায়গায় কাজ করতেছে, 4 মিটারে। মানে টোটাল লোডটা লাগবে। আসলে এই টোটাল লোডটা চাপ দিলে বিমের মধ্যে, মানে এই টোটাল লোডটা যদি চাপ দেয়, তা বিমের মধ্যে কী আকৃতির একটা শেপ হবে, মানে শেয়ার ফোর্সটা কেমন হবে সেটা দেখার জন্য। তাহলে এখানে 15 আছে, 4 দ্বারা যদি আমি গুণ করি, কত, 4 15 60, ঠিক আছে। তা 4 15 যেহেতু 60 হয়েছে, তাহলে এটা কি নিচের দিকে না লোডটা, তা মাইনাস নিচের দিকে কত, 15 × 4, কারণ এটা যেহেতু নিচের দিকে কাজ করতেছে, 15 × 4 কত, -13। কত আসলো ক্যালকুলেটর করে, -13। এখন দেখেন
যেহেতু এই জিনিসটা মাইনাস প্রকাশ করতেছে, কি বলতেছি, যেহেতু এই জিনিসটা মাইনাস প্রকাশ করতেছে, তাহলে কি হবে, আমরা জানি মাইনাস হইলে রেফারেন্স লাইনের নিচে এসে পড়ে। তো রেফারেন্স লাইনের নিচে কিভাবে আসবে এটা দেখতে হবে। এখন একটা জিনিস কি বলছিলাম, যে সমভাবে বিস্তৃত লোড থাকলে শেয়ারপোস্টের ক্ষেত্রে হেলানো সরল রেখা হয়। তাহলে এইভাবে রেখা আঁকলে কি নিচের দিকে আসবে, নাকি এইভাবে রেখা টানলে নিচের দিকে আসবে? তো এই রেখাটা টানলে নিচের দিকে আসবে, তাহলে আমাদের এই রেখাটা হবে না, হেলানো সরল রেখা হবে। হেলানো সরল রেখাটা কীভাবে হবে, এভাবে হবে। এভাবে কেন হইল, এভাবে হইলো কারণ এই লোডের জন্য চাপ দেওয়ার জন্য। এখন এখানে ছিল 47, এখানে এই পর্যন্ত আনার কারণ কি, কারণ দেখেন 47টা হলো অতটুকু, এই পয়েন্টটা কতটুকু আসবে, -13। তো যেহেতু -13 হবে, তাহলে কি এই 47-এর চেয়ে বড় হবে, বড় হবে না। তার মানে এই জায়গায় রেখে দেব কত, -13। আচ্ছা, তো এখন দেখেন একটা জিনিস, এই লোডের পরে আরেকটা লোড আছে কি, ডি বিন্দুতে, মানে যখন আমরা শেয়ারপোস্ট অঙ্কন করতেছি দেখতেছি এই সি বিন্দুতে একটা লোড ছিল, মানে এই জায়গা থেকে লোডটা এভাবে বিস্তৃত হয়ে এই পর্যন্ত ছিল, কিন্তু সি থেকে ডি পর্যন্ত কিন্তু কোনো লোড নাই। কি বলতেছি, সি থেকে ডি পর্যন্ত কোনো লোড নাই। তাহলে আমরা এটাও জানি যে কোনো একটা বিমের মধ্যে যখন লোড শূন্য, কি বলতেছি, কোনো একটা বিমের মধ্যে যখন লোড শূন্য অবস্থায় থাকবে, তাহলে সেখানে আনুভূমিক সরল রেখা হবে। কি বলতেছি, সেখানে আনুভূমিক সরল রেখা হবে। কি মাথায় রাখবেন, লোড শূন্য অবস্থায় থাকলে সেখানে আনুভূমিক সরল রেখা হবে। তাই লোড শূন্য যেহেতু, এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত লোড শূন্য, তা আনুভূমিক সরল রেখা কিভাবে আঁকা যায়, এটা কি আনুভূমিক সরল রেখা হবে, হবে না। তা আনুভূমিক সরল রেখা মিন্স করতেছি কি, একবারে স্ট্রেইট, মানে তার মানের কোনো পরিবর্তন হবে না। এক কথায় বলতে গেলে যে এই অবস্থানে যেই মান থাকবে, যেহেতু লোড শূন্য অবস্থায় ছিল, তাহলে আরেকটা লোডের আগ পর্যন্ত তার মানের কোনো পরিবর্তন হবে না। কি বলতেছি, যেহেতু এখানে যেই মান ছিল, যেহেতু এখান থেকে ডি বিন্দু পর্যন্ত তার কোনো লোড নাই, তাহলে তার মানের কোনো চেঞ্জ হবে না। তার মানে এখানে আমরা লিখতে পারি -13 কিলোনিউটন। আচ্ছা, এখন দেখেন এই ডি বিন্দুতে এসে দেখছি একটা পিওর মোমেন্ট আছে, কিন্তু পিওর মোমেন্ট থাকলে কি হবে, আমরা কি বলছি যে পিওর মোমেন্টটা কোনো সময় এফএক্স, এফওয়াই অথবা শেয়ারফোর্স ডায়াগ্রামে আসে না। কি বলছি, এফএক্স, এফওয়াই এবং শেয়ারফোর্স ডায়াগ্রামে আসে না। যেহেতু আসে না, তাহলে এই মানটা এটাই থাকবে, তার পরিবর্তন হবে না। এখন দেখেন এই ডি থেকে বি পর্যন্ত তো একটা লোড নাই, আছে কি, এখানেও তো কোনো মানের পরিবর্তন হবে না। যেহেতু ডি থেকে বিতে কোনো লোড নাই, তাহলে এখানেও কোনো পরিবর্তন হবে না। যেহেতু পরিবর্তন হবে না, তাহলে আমরা কী লিখতে পারি, সমান সমান দিতে পারি, কারণ মানের পরিবর্তন নাই। তাহলে কি -13 কিলোনিউটন। আচ্ছা, এখন দেখেন, তো এখন এই জায়গায় রেখে দিতাম, কিন্তু দেখেন এই বি বিন্দুতে আসার পরে এই বি বিন্দুতে কিন্তু একটা সাপোর্ট উপরের দিকে রিয়াকশান দিতেছে না। সাপোর্টটা উপরের দিকে যেহেতু রিয়াকশান দিতেছে, তো সাপোর্টের মানটা কি উপরের দিকে, মানে কি পজিটিভ। এই মানটা কত, -13, কিন্তু সাপোর্ট রিয়াকশান দিতেছে উপরের দিকে, সাপোর্টের মান কি পজিটিভ না, যেহেতু উপরের দিকে। তা যেহেতু উপরের দিকে পজিটিভ, তার মানে আমরা লিখব কি, পজিটিভ কত ছিল, RBY 13, তার মানে 0। তার মানে যেহেতু বি বিন্দুতে বোঝাইতেছি কি 0 হয়ে যাইতেছে, তার মানে বি বিন্দুতে 0। আমরা বুঝলাম যে বি বিন্দুতে কেন 0 হলে বলছি, কারণ বি বিন্দুতে ক্যালকুলেশন করে 0 পাইছি, 1। আর দ্বিতীয়ত হইল আমরা কি জানি যে কেন্দ্রীভূত লোড থাকলে উলম্ব রেখা হয়। তো কেন্দ্রীভূত লোডটা কি উপরের দিকে আছে, তা পজিটিভ মান আছে এখানে লোডের মান, তো এখানে লোডের মান পজিটিভ আছে। আর এই বিন্দুতে শেয়ারফোর্স পাইছি নেগেটিভ, তো পজিটিভ আর নেগেটিভ যদি যোগ করি তাহলে কি আসবে, একটা ভ্যালু আসবে। তখন মানগুলো যদি সেম থাকে, যেমন এখানে 13 আছে নেগেটিভ, আর এখানে মান পাইছি পজিটিভ 13, তাহলে কত আসলো, 0 হয়ে গেল।
যেহেতু 0 হয়ে গেছে, তাহলে আমরা কি এখানে মিশিয়ে দিলাম বিমের মধ্যে। তাহলে এভাবেই কোনো একটা বিল্ডিংয়ের মানে বিমের শেয়ার ফোর্স অঙ্কন করতে হয়। এখন আমরা দেখব একটা বিমের মধ্যে কীভাবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হয়। তো একটা জিনিস আছে, বেন্ডিং মোমেন্ট এখান থেকে ক্যালকুলেশন করেও বের করা যাবে, কিন্তু আমরা এভাবে করব না। আমরা করব কি, শেয়ার ফোর্স থেকে শেয়ার ফোর্স থেকে বেন্ডিং মোমেন্ট অঙ্কন করব। শেয়ার ফোর্স থেকে বেন্ডিং মোমেন্ট অঙ্কন করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হলো শেয়ার ফোর্সের যে এরিয়াগুলো থাকবে, এই এরিয়াগুলোকে ভাগ করার পরে এই এরিয়ার সাপেক্ষেই আমরা কী বের করব, তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের অঙ্কন করব এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মানগুলো বসাবো। তো এরিয়ার মানগুলো কেমন, এখন দেখেন আরেকটা জিনিস হলো কি, এই বিমের মধ্যে শেয়ার ফোর্স যখন আমরা অঙ্কন করছি, তো শেয়ার ফোর্স অঙ্কন করার পরে দেখেন একটা রেখা এভাবে বিমটাকে ক্রস করছে। তো যেহেতু বিমটাকে ক্রস করছে এভাবে, তাহলে কিন্তু এখানে একটা কি বিমের মধ্যে একটা সেকশন সৃষ্টি হয়েছে। তো ওই যে সেকশনটা আছে, ওই সেকশনকে বলা হয় বিপজ্জনক সেকশন। কি বলতেছি, বিপজ্জনক সেকশন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, যে শেয়ার ফোর্স যেখানে শূন্য, কি বলতেছি, শেয়ার ফোর্স যেখানে শূন্য, বেন্ডিং মোমেন্ট সেখানে হাই। কি, শেয়ার ফোর্স যেখানে শূন্য হবে, বেন্ডিং মোমেন্ট সেখানে সর্বোচ্চ হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ আমাদের অঙ্কে করার সময় লাগবে। যেহেতু এখানে একটা বিপজ্জনক সেকশন সৃষ্টি হয়েছে, তাহলে আমরা দেখেন এই সেকশনটাকে আলাদা করতে পারি। কারণ আরেকটা জিনিস হইল, এখানে আমরা বলছি কি শেয়ার ফোর্স থেকেই বেন্ডিং মোমেন্ট আঁকবো। শেয়ার ফোর্স থেকে কীভাবে আঁকবো, তার এরিয়ার সাপেক্ষে। তাহলে দেখেন এই পর্যন্ত একটা এরিয়া কল্পনা করতে পারি, এটা কি 1 নম্বর এরিয়া। এই পর্যন্ত একটা এরিয়া কল্পনা করতে পারি, এটা কি 2 নম্বর এরিয়া। এটাকে একটা এরিয়া কল্পনা করতে পারি। আর দেখেন এখানে যেহেতু এটা আছে, কি বলছিলাম, পিওর মুভমেন্ট বেন্ডিং মুভমেন্টের সময় আসে, তার মানে এখানে একটা কাজ করতে হবে। তার মানে কি এই এরিয়াটাকে একটা আয়তক্ষেত্র কল্পনা করা যায়, আবার এই এরিয়াটাকে আর একটা আয়তক্ষেত্র কল্পনা করা যায়। তাহলে কি করলাম, আমরা আগে সেকশনগুলো ভাগ করে নিলাম যে কাকে কীভাবে ধরা যায়। এখন দেখেন একটা জিনিস হইলো মাথায় রাখতে হবে আমাদের, যে রেফারেন্স লাইনের উপরে যে মানগুলো থাকবে, কি বলতেছি, রেফারেন্স লাইনের উপরে যে মানগুলো থাকবে এই মানগুলো হলো পজিটিভ। কি বলতেছি, রেফারেন্স লাইনের উপরে যে মানগুলো থাকবে মানে যেই এরিয়াগুলো থাকবে এই এরিয়াগুলো হবে পজিটিভ, আর নিচে যেগুলো থাকবে এই এরিয়াগুলো হবে কি নেগেটিভ। আচ্ছা, তা আমাদের যেহেতু উপরে একটা আছে বাকিগুলো নিচে আছে, তো উপরের একটা পজিটিভ বাকিগুলো নেগেটিভ করব। কিন্তু আমরা কি করব, এই জায়গায় একটা রেখা টানতে হবে। রেখাটা কেন টানতে হয়েছে, কারণ এই জায়গায় কিন্তু একটা পয়েন্ট সৃষ্টি করছে, তাহলে এই জায়গায় একটা লোড আছে আর এই জায়গায় তার মোমেন্টটাও সর্বোচ্চ হবে আমরা জানি। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তো এই যে শেপটা ছিল, কি বলতেছি, এই যে আকৃতিটা ছিল, এই আকৃতিটা কেমন, এই আকৃতিটা কিন্তু দেখেন একটা ত্রিভুজ আকৃতি। ত্রিভুজ আকৃতি যদি হয়ে থাকে, ত্রিভুজের ক্ষেত্রে আমরা লোডের মানে ত্রিভুজের এরিয়া, এখানে কিন্তু কাজ করব সবসময় আমরা এরিয়া দিয়ে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে শেয়ার ফোর্সের এরিয়া দিয়ে বেন্ডিং মোমেন্ট আঁকবো। কী বলতেছি, শেয়ার ফোর্সের এরিয়া দিয়ে বেন্ডিং মোমেন্ট আঁকবো। তাহলে যেহেতু ত্রিভুজ আকৃতির, তাহলে 1/2 ইন্টু 47 ইন্টু, তো ভূমি লাগবে, চোতা এটা কল্পনা করলাম, আর ভূমি লাগবে। তাই ভূমি কোনটা, এটা ভূমি। দেখেন আমরা কিন্তু এই টোটাল দূরত্বটা জানি 4 মিটার। কী বলতেছি, টোটাল দূরত্বটা জানি 4 মিটার, কিন্তু এই দূরত্বটা কিন্তু জানি না। যেহেতু এই দূরত্বটা জানি না আমরা, তাহলে আমরা কী করতে হবে, এই দূরত্বটা বের করতে হবে। তো এই দূরত্বটা কতটুক দূরত্ব, এটা আমরা কীভাবে বের করব। এই দূরত্বটা বের করতে গেলে সবসময় এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা বের করতে গেলে আমাদের হাতে একটা সূত্র ইউজ করবো আমরা। এটাকে যদি আমরা এক্স কল্পনা করি, কি বলতেছি, আমরা যদি এক্স কল্পনা করি, তাহলে এটার ক্ষেত্রে আমরা
এক্স সমান সমান সূত্রটা হইল এই যে লোডটা দেওয়া থাকবে মানে কি একক ওজনটা দেওয়া থাকবে, এই একক ওজন মানে যেই লোডকে কি বলতেছি, এই যে এখানে একটা লোড ছিল, এই সাপোর্টে কি এখান থেকে একটা লোডে উঠছে 47 কিলোনিউটন, এই সাপোর্টের মধ্যে যে লোডটা ছিল কিংবা যেই পয়েন্ট, এই যে এই পয়েন্ট থেকে তো তাকে হালানো শুরু করছে মানে হেলানো শুরু করছে কে, এই 15 নিউটনে, তা 15 কিলোনিউটন, তাহলে 47-এ 15 কিলোনিউটনে যদি করতেছে তার মানে আমরা মাথায় রাখবো এইখানে যে ওজনটা হবে, ওজন ভাগ করব একক ওজন, ওজন বাই একক ওজন। ওজন কোনটা? ওজন হবে এটা, মানে শেরপুরের চিত্রের মধ্যে যে বলটা থাকবে এটা, আর একক ওজন হবে এখানে যেটা দেওয়া থাকবে। তাহলে কত? তাহলে আসবে 47/15কে আমরা ক্যালকুলেশন করলে দেখব 3.13 মিটার আসছে। তার মানে কি এই দূরত্বটা কত আসলো? 3.13 মিটার। যেহেতু এই দূরত্বটা 3.13 মিটার হয়েছে, তাহলে এটাও তো একটা দূরত্ব আছে, কারণ এই 4 মিটারই তো ভাঙছে সে। কতটুকু আছে এটা? 4-এর থেকে মাইনাস করতে হবে এটা, কারণ আমরা জানি টোটালটা হয়েছে 4, এটা যদি মাইনাস করি তাহলে এই দূরত্বটা পাবো আমরা কত পাবো? 0.87 মিটার। তো এটা কেন বের করলাম এটাও দেখবো আমরা। এখন একটা জিনিস দেখেন, তাহলে আমরা দেখছি কি যে ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল ইউজ করবো, তাহলে হাফ ইন্টু ভূমি কত? 3.3113, তাহলে 3.13। আমরা এখন কি বলছি যে এটার সাপেক্ষে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা হয়েছে, তা বের করলে আমরা কি মান পাইছি? এটা পজিটিভ মান পাইছি। মানটা কত পাইছি আমরা? 73.55 কি কিলোনিউটন মিটার, কারণ এককটা হবে কি কিলোনিউটন মিটার। কেন হবে? কারণ তার দৈর্ঘ্য নিতেছি মানে দূরত্ব নিতেছি এবং বল নিতেছি, তাই গুণফল কিলোনিউটন। আচ্ছা, এত হয়েছে, তাহলে পজিটিভ মান হয়েছে। যেহেতু পজিটিভ মান হয়েছে, আর আমরা এটাও জানতেছি কি বলছিলাম যে যখন সমবায় বিস্তৃত লোড থাকবে কোনো একটা বিমের মধ্যে, তখন যখন শেয়ার ফোর্স অঙ্কন করব মানে বেন্ডিং মোমেন্ট অঙ্কন করব, কি বলতেছি যে সমভাবে বিস্তৃত লোড থাকলে যদি আমি সেই বিমের সেই পজিশনে বেন্ডিং মোমেন্ট অঙ্কন করতে চাই, তাহলে আমাদের কেমন হবে? কার্ভ আকৃতিতে রেখা হবে। এই আকৃতিও হবে না, এই আকৃতিও হবে না, এই আকৃতিও হবে না, হবে কি কার্ভ আকৃতি। কেমন হবে? এরকম হবে। এটা একটা কার্ভ আকৃতি। আচ্ছা, এটা হইল। এখন দেখেন একটা জিনিস, এই পয়েন্ট পর্যন্ত কিন্তু আমরা মান পেয়ে গেলাম। কত পাইলাম? 73.55 কিলোনিউটন মিটার, এই পয়েন্ট পর্যন্ত। এখন আমাদের দরকার বাকি ফিগারটা অঙ্কন করা। এখন এই চিত্রটার মধ্যে এই জায়গাটাই পজিটিভ আর বাকিগুলা কি নেগেটিভ না? যেহেতু বাকিগুলা নেগেটিভ, তাহলে আমাদের কী করতে হবে? তাহলে এখন প্রথমটা গেছে, 2 নম্বরটা কি নেগেটিভ, যেহেতু 2 নম্বর সেকশনটা কী করতে হবে? 2 নম্বর সেকশনটা এটা থেকে মাইনাস করতে হবে। তার মানে কি 73.55 এটা পজিটিভ, মাইনাস 2 নম্বর সেকশন। কোনটা 2 নম্বর? এটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বরের এটা যদি বের করতে চাই, তাহলে আমরা কি, এটা কি আকৃতির? ত্রিভুজ আকৃতির। যেহেতু ত্রিভুজ আকৃতির, তাহলে আমরা কি করব? ত্রিভুজের এরিয়া, তার মানে কি হাফ ইন্টু ভূমি কত আছে? 0.87, কারণ আমরা এটা থেকে ক্যালকুলেশন করার পরে আমরা দেখছি যে এটা হচ্ছে 3.13, এই যে এখানে এটা থেকে 0.87, তো যেহেতু 0.87 হয়েছে, তার মানে 0.87 ইন্টু উচ্চতা। উচ্চতা বলতে গেলে এখানে লোড কতটুকু, কি বুঝবেন? এখানে উচ্চতা বলতে গেলে লোড আসলে কতটুকু সেটা। লোড কতটুকু? -13 কিলোনিউটন। তাই মাইনাস আর লেখার দরকার নাই, যেহেতু এখানে মাইনাস ইউজ করে নিছি আমরা। 13 কিলোনিউটন। এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে যদি মান পজিটিভ আসে, তাহলে আমরা রেফারেন্স লাইনের উপরে রাখবো, যদি নেগেটিভ আসে রেফারেন্স লাইনের নিচে নিব। ক্যালকুলেশন করলে 67.9 কিলোনিউটন মিটার আসতেছে। কী বলতেছি?
67.9 কিলোনিউটন মিটার আসতেছে। তো 67.9 কি আসতেছে? পজিটিভ মান। যেহেতু পজিটিভ তার মানে রেফারেন্স লাইনের নিচে যাবে না, উপরেই থাকবে। কিন্তু রেখাটা কেমন হবে দেখেন তো, এই যে অংশটা আছে এই অংশের রুট কি সমভাবে, তার মানে এরকমই হবে, কিন্তু সেটা হবে কি এইভাবে হইতে হবে। এভাবে কেন হইল? কারণ কি? কারণ উপরের মান ছিল কি 73.5, এখানে হয়েছে 67.9। তো 73.5 থেকে 67.9 ছোটো, এটার জন্য নিচের দিকে। যদি বড় হইতো তাহলে আমরা উপরের দিকে উঠতাম আরও, তো যেহেতু ছোটো তো নিচের দিকে নামলাম। আচ্ছা, এখন এটা শেষ। এখন 3 নম্বরের ক্ষেত্রে, তো 3 নম্বরের ক্ষেত্রে হলে 3 নম্বরটা কি নিচের দিকে আছে, তো নিচের দিকে যেহেতু আছে তার মানে এটাও নেগেটিভ। তো নেগেটিভ যদি হয় তার মানে এটা নিচের দিকে নেগেটিভ কতটুকু? এই অংশটুকু কিন্তু 3 নম্বর। তো এই অংশটুকু যদি 3 হয়, এখান থেকে এখানে যদি 3 হয়, এটা কেমন? রেক্ট্যাঙ্গুলার মানে আয়তক্ষেত্র। তাহলে কি করতে হবে? এটা থেকে এই আয়তক্ষেত্রের অংশটা মাইনাস করতে হবে। কেন? কারণ এটাও মাইনাস থাকলে মাইনাস হইতো। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে মাইনাস আছে না প্লাস আছে সেটা দেখার বিষয় না, আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে কার সাথে কী করতেছি। এটা কি আছে? নেগেটিভ। এটা যেহেতু নেগেটিভ তাহলে আমরা কী করব? মাইনাস কত? এটা আয়তক্ষেত্র, এখানে লুড বলছিলাম, কি বলছিলাম? লুড ইন্টু দূরত্ব। এখানে লুড কত? 13 ইন্টু দূরত্ব কত? এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব, কি বলতেছি? এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব। যদি এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব হয় কত? 5 মিটার, তাহলে 5। তো দেখেন এখানে 67.9 আর এখানে 13.5 গুণ করলে 65। তো এটা যদি 65 থেকে এটা মাইনাস করি আমরা, তাহলে 2.9 কিলোনিউটন মিটার। 2.9 কিলোনিউটন মিটার এই 67 থেকে কি ছোটো না? ছোটো। এক আরেকটা হইল, এখন যেহেতু দেখেন একটা জিনিস, এখান থেকে মান বের করছি। সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন, বেন্ডিং মোমেন্টের মান বের করব শেয়ার ফোর্স থেকে। কি বলতেছে? বেন্ডিং মোমেন্টের মান বের করব শেয়ার ফোর্স থেকে, কিন্তু তার ফিগারটা কেমন হবে, রেখাটা কেমন হবে সেটা হবে বিমে থেকে। কি বলতেছে? এটা বের করব এখান থেকে মান, আর ফিগারটার আকৃতিটা কেমন হবে সেটা হবে বিম থেকে। যদি সেটা বিম থেকে হয় তাহলে আমরা কী করব? এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন তো এখানে কি লুট শূন্য না? তো যেহেতু এই অবস্থানটা লুট শূন্য, তাহলে একটা আমরা জানি যে যখন বেন্ডিং মোমেন্ট, কোনো বেন্ডিং মোমেন্ট অঙ্কন করতেছে কোনো একটা বিমের, আর যখন লুট শূন্য অবস্থায় থাকে, কি বলতেছি? যখন লুট শূন্য অবস্থায় থাকে, তখন সেই লুট শূন্য অবস্থাটাকে আমরা প্রকাশ করব হেলানো সরল রেখা দ্বারা। কি বলতেছি? হেলানো সরল রেখা দ্বারা। তো হেলানো সরল রেখা কেমন হবে? এখানে দেখেন মানটা পজিটিভ, তার মানে সেটা রেফারেন্স লাইনের নিচে যাবে না। তো হেলানো সরল রেখাটা কি এভাবে হবে না এভাবে হবে? এখন দেখেন এই বিন্দুর মান হয়েছে 67.9, পরের বিন্দুর মান হয়েছে 2.9। তো 2.9 বড় না 67.9 বড়? 67.9 বড়। তার মানে কখনো এই দিকে যাবে না। কেন? এই দিকে বোঝাইতেছি কি যে 67.9 থেকে এই বিন্দুর মানটা আরও বড়, মানে আরও বেশি, আর এদিকে বোঝাইতেছি কম। তার মানে যেহেতু এই বিন্দুতে কম, তার মানে আমাদের এই রেখাটা হবে না, হবে কি এই রেখাটা। আচ্ছা, এই রেখাটা কত? 2.9 কিলোনিউটন মিটার। এটা আচ্ছা, এখন দেখেন এখানে তো কোনো লোড ছিল না, কিন্তু কি বলছিলাম যে পিওর মোমেন্ট বেন্ডিং মোমেন্টে কাজ করে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটার জন্য এই পর্যন্ত আসছি, এই পর্যন্ত যাই না এখন। তো যেহেতু এখানে আসছে, তো এখন পিওর মোমেন্টটা কীভাবে কাজ করবে? তো সবসময় মাথায় রাখবেন, পিওর মোমেন্ট যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, কি বলতেছি? যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে এই মান, যেই মান থাকবে ওই মানের সাথে যোগ করবেন। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে যোগ,
আর ঘড়ির কাঁটার বিপরীতে করলে বিয়োগ। তাহলে আমরা কি করতে পারি, 2.9 এর সাথে কি করব, যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে করতেছে তার মানে পজিটিভ মান, তার মানে প্লাস করব, তার মানে কত 12.9। এখন এই 12.9 আসছে কোন পয়েন্টে, এই পয়েন্টে। তো এটার জন্য কীভাবে অঙ্কন করব, এখন মাথায় রাখবেন সবসময় যখন কোনো পিওর মোমেন্ট কোনো একটা বিমের মধ্যে কাজ করবে, ওই পয়েন্টে যখন বেন্ডিং মোমেন্ট অঙ্কন করবেন, কী বলতেছি, যখন পিওর মোমেন্ট কাজ করবে এই পয়েন্টে যখন আমরা বেন্ডিং মোমেন্ট অঙ্কন করব, তখন বেন্ডিং মোমেন্টের এই জায়গার মধ্যে রেখাটা অঙ্কন করতে হইব ভার্টিক্যালি। সেটা উপরের দিকে হইতে পারে, সেটা নিচের দিকে হইতে পারে। তাই উপরের দিকে হইলে কোন সময় হবে, পজিটিভ মানের সময়, নিচের দিকে কোন সময় হবে, নেগেটিভ মানের সময়। তো যেহেতু এখানে পজিটিভ মান আছে তার মানে উপরের দিকে যাবে, এই জায়গায় হবে কত 12.9 কিলোনিউটন মিটার। আচ্ছা, এখন দেখেন এই বিন্দুটা শেষ আমার পিওর মোমেন্ট, তা এই বিন্দুটা রইল। এই বিন্দু যদি থাকে আমাদের, তাহলে এই বিন্দুটা কি আছে, এটা একটা আয়তক্ষেত্র। তা আয়তক্ষেত্রটা কি নেগেটিভ না, মানে নিচের দিকে, যেহেতু কারণ আমি কি বলছিলাম, কারণ আমরা মান বের করব শেয়ার ফোর্স থেকে। কি বলতেছি, মান বের করব শেয়ার ফোর্স থেকে, ফিগার রাখবো বিম থেকে। মানটা এটা যেহেতু নেগেটিভ আছে তার মানে এই ভ্যালু থেকে মাইনাস করতে হবে। যেহেতু রেক্ট্যাঙ্গুলার কত ছিল 13 ইন্টু কত 1, 13 ইন্টু 1 হইলে এখানে বাজে 0.1। 0.1 মানে 0, তাহলে এটা 0 কল্পনা করে লিখবো আমরা, তখন আমরা 0 হয়ে যাবে। কিন্তু এখন কিভাবে হবে, মানে এখানে ক্যালকুলেশন করে পাইলাম 0 কোন পয়েন্টে, এই পয়েন্টের জন্য, কিন্তু কিভাবে হবে। তা এখানে কি আছে দেখতে হবে বিমে, তা বিমে কি আছে, লোড নাই, মানে লোড শূন্য। তা লোড শূন্য হইলে আমরা জানি লোড শূন্য হইলে কি হয়, লোড শূন্য হইলে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে হেলানো সরলরেখা হয়। তার মানে এখানে একটা হেলানো সরলরেখা হবে কত, এখানে 0 এখানে 0, বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রেও এখানে 0 এখানে 0। তাহলে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে পজিটিভ বেন্ডিং মোমেন্ট, এই টোটালটা হচ্ছে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, না পজিটিভ শেয়ার ফোর্স, এটা হচ্ছে নেগেটিভ শেয়ার ফোর্স, আর এটা কি পজিটিভ বেন্ডিং মোমেন্ট, পজিটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে এখানে কীভাবে লিখবেন, এসএফডি, আর এখানে লিখবেন বিএমডি। তাহলে আমরা কোনো একটা বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট কীভাবে অঙ্কন করতে হয় সেটা দেখলাম, এবং তার সাপোর্ট রিঅ্যাকশন কীভাবে বের করতে হয় সেটা দেখলাম।